হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রূপান্তর ইউটিউব চ্যানেল। আজকে তাপের ঘটনা চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছি, সেটা হলো তরলের তাপীয় প্রসারণ। আগের লেকচারগুলোতে কঠিন পদার্থের তাপীয় প্রসারণ নিয়ে আমরা আলোচনা করেছি। এই লেকচারে তরল পদার্থের তাপীয় প্রসারণ নিয়ে আলোচনা করব এবং তরলের প্রসারণের কি কি বৈশিষ্ট্য আছে বা কি কি ব্যতিক্রম আছে পুরোটাই এই লেকচারে কভার করব। তো চলো শুরু করি তরলের তাপীয় প্রসারণ। তো শুরু করি তরলের তাপীয় প্রসারণ। তাপীয় প্রসারণ আমরা আগে জেনে ফেলেছি যে তাপীয় প্রসারণ তাপ প্রয়োগের ফলে পদার্থের যদি প্রসারণ ঘটে তাহলে তাকে আমরা পদার্থের তাপীয় প্রসারণ বলে থাকি। দিয়ে আমরা তিনটে ভাগে ভাগ করে নিয়েছিলাম চ্যাপ্টারটাকে। প্রথমে হয়েছিল কঠিন পদার্থের তাপীয় প্রসারণ, পরের টপিকটা হচ্ছে তরল পদার্থের তাপীয় প্রসারণ এবং তারপরে আমরা আলোচনা করব গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণ। তাহলে দেখো তো, তরলের তাপীয় প্রসারণ মানে হচ্ছে কোনো তরল পদার্থের উষ্ণতা যদি বাড়ানো হয় তাহলে তরলেরও প্রসারণ ঘটে। এই ঘটনাটাকেই বলা হয় তরলের তাপীয় প্রসারণ। বোঝা গেল যে তরলকে তুমি উত্তপ্ত করছো, এর যদি উদাহরণ তোমরা জানতে চাও, সসপ্যানে দুধ নিয়েছো, দুধটাকে উনুনে বসিয়েছো, তাপ দিচ্ছ, তাপ দেওয়ার ফলে তার উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। একটা সময় দেখবে যে দুধটা উপচে পড়ছে। এর কারণ কি? কারণ হলো যে তাপ প্রয়োগের ফলে বা উষ্ণতা বৃদ্ধির ফলে তরল পদার্থের প্রসারণ ঘটে। একেই বলা হয় তরলের তাপীয় প্রসারণ। তাহলে আমরা এক লাইন লিখে নিই যে উষ্ণতা বৃদ্ধির ফলে তরলের প্রসারণ হলে তাকে তরলের তাপীয় প্রসারণ বলা হয়। তাকে তরলের তাপীয় প্রসারণ বলা হয়। এই তরলের তাপীয়, এটা মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ নয়, কিন্তু বিষয়টা লেখা থাকবে তোমাদের খাতায় যে তরলের তাপীয় প্রসারণ কি, যে উষ্ণতা বৃদ্ধির ফলে তরলের যে প্রসারণ ঘটে, যদি প্রসারণ ঘটে তাহলে তাকে আমরা তরলের তাপীয় প্রসারণ বলবো। এরপরে আমরা জানবো যে কঠিন পদার্থের যেমন দৈর্ঘ্য প্রসারণ ছিল, ক্ষেত্র প্রসারণ ছিল, আয়তন প্রসারণ ছিল, তরলেরও কি আবার এতগুলো আছে? না, চিন্তা করার কোনো কারণ নেই। তরলের এত প্রকারের প্রসারণ সম্ভব নয়। তার কারণ হচ্ছে তরলের নির্দিষ্ট কোনো আকার নেই। তরলের নির্দিষ্ট কোনো আকার না থাকায় তরলের প্রসারণ এক প্রকার, সেটা হলো তরলের আয়তন প্রসারণ। কি বোঝা গেল? তাহলে তরলের নির্দিষ্ট, এখানে একটা স্টার দিয়ে লিখবো, খুবই ইম্পর্টেন্ট, মাধ্যমিকে পড়ে, যে তরলের দৈর্ঘ্য প্রসারণ বা ক্ষেত্র প্রসারণ সম্ভব নয়। কেন? যে তরলের নির্দিষ্ট আকার না থাকায় তরলের দৈর্ঘ্য প্রসারণ বা ক্ষেত্র প্রসারণ সম্ভব নয়। তরলের প্রসারণ বলতে, তরলের তাপীয় প্রসারণ বলতে তরলের আয়তন প্রসারণকেই বোঝানো হয়। ঠিক আছে, তাহলে একটা কোশ্চেন হিসাবে লিখে ফেলি যে তরলের দৈর্ঘ্য প্রসারণ বা ক্ষেত্র প্রসারণ সম্ভব নয় কেন? কেন সম্ভব নয়? তাহলে বললাম যে তরলের নির্দিষ্ট তো কোনো আকার নেই। তুমি যেখানে রাখছো তার মতো আকার, গ্লাসে রাখছো গ্লাসের মতো, জগে রাখছো জগের মতো, কলসিতে রাখছো কলসির মতো, বালতিতে রাখছো বালতির মতো। তাহলে ওর নির্দিষ্ট কোনো আকার নেই। তাহলে তরলের নির্দিষ্ট কোনো আকার না থাকায় তরলের দৈর্ঘ্য প্রসারণ বা ক্ষেত্র প্রসারণ
সম্ভব নয়, সম্ভব নয়। তাহলে তরলের প্রসারণ মানে কিসের প্রসারণ? তাই তরলের প্রসারণ বলতে তরলের তাপীয় প্রসারণ বলতে, তরলের তাপীয় প্রসারণ বলতে তরলের আয়তন প্রসারণকেই বোঝানো হয়। আয়তন প্রসারণকেই বোঝানো হয়। তাহলে দেখো যে তরলের দৈর্ঘ্য প্রসারণ বা ক্ষেত্র প্রসারণ এই ধরনের কোনো প্রসারণ সম্ভব নয়। কারণ একটাই, যে তরলের তো নির্দিষ্ট কোনো আকারই নেই। আকার নেই মানে ওকে দৈর্ঘ্য হিসাবে পাবো কি করে? আকার নেই বলে ওকে একটা ক্ষেত্রফল হিসাবে পাই না। এই জন্য তরলের দৈর্ঘ্য প্রসারণও সম্ভব নয়, ক্ষেত্র প্রসারণও সম্ভব নয়। শুধুমাত্র তরলের আয়তন প্রসারণ সম্ভব। তাহলে তরলের প্রসারণ বলতে শুধুমাত্র আয়তন প্রসারণকেই বোঝানো হয়। তাহলে যদি আয়তন প্রসারণ নাও বলে, শুধু তরলের প্রসারণ বলে, তাহলে তরলের প্রসারণ মানেই কিন্তু তরলের আয়তন প্রসারণ। এটাই লিখেছি, তরলের তাপীয় প্রসারণ বলতে তরলের আয়তন প্রসারণকেই বোঝানো হয়। ঠিক আছে। এরপরে তোমরা অনেকে দেখেছো যে থার্মোমিটার। থার্মোমিটারে কি হয়? উষ্ণতা মাপা হয়। অনেক সময় যখন জ্বর খুব বেড়ে যায়, শরীরের উষ্ণতা যখন খুব বেড়ে যায়, সেটা কি করা হয়? থার্মোমিটারের সাহায্যে মাপা হয়। তো আমরা প্রথমেই জেনে নেব যে থার্মোমিটারে কোন তরল ব্যবহার করা হয়। তোমরা অনেক হয়তো নাম শুনে ফেলেছো অলরেডি, যে থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয়, পারদ। ঠিক আছে, তাহলে আমরা ওই টপিকটাতেই চলে যাচ্ছি, যে থার্মোমিটারে কোন তরল ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয়। তরল তো অনেক আছে, কেরোসিন কেন ব্যবহার করা হয় না, ডিজেল কেন ব্যবহার করা হয় না, পারদ কেন ব্যবহার করছে। ঠিক আছে, তাহলে বা জল কেন ব্যবহার করে না, জল তো আমাদের খুব সস্তা জিনিস, জল কেন ব্যবহার করা হয় না। ঠিক আছে, চলো তাহলে থার্মোমিটারে কোন তরল ব্যবহার করা হয় এবং কেন। থার্মোমিটারে কোন তরল ব্যবহার করা হয় এবং কেন। কোশ্চেন আকারে দিচ্ছি, কারণ মাধ্যমিকে তোমাদের উত্তর রেডি থাকতে হবে। শুধু থিওরিটা গল্পের আকারে পড়লে তো হবে না, কোথা থেকে কোথা পর্যন্ত উত্তরটা হবে সেটা জানতে হবে। তাই আমার এই নোট পুরোটাই থাকবে প্রশ্ন উত্তর হিসাবে, যে ডাইরেক্ট তুমি অ্যান্সার হিসাবে পেয়ে যাবে। আর আমার ক্লাস যদি তোমরা দেখতে থাকো, তাহলে তোমাদের কোনো বই পড়ার দরকার পড়বে না। তার কারণ এইখানে তোমাদের যে নোটটা তৈরি হবে, সেটা 4টে বইয়ের সংমিশ্রণে নোটটা তৈরি। মানে শুধু একটা বই থেকেই ফলো করা হয় না। মাধ্যমিকের জন্য যে 4টে বই মানুষ বেশি ভালো বলে পরিচিত মানুষের কাছে, সেই 4টা বইকেই ফলো করা হয় এবং প্রত্যেকটা টপিক নেওয়া হয়। কিছু বইয়ে হয়তো এই জিনিসটা নেই, অন্য বইয়ে আছে, সেটা কিন্তু তুলে নেওয়া হয়। তো তোমরা যে বই পড়ো না কেন, তোমাদের কিন্তু বই পড়া দরকার পড়বে না যদি তোমরা নোটটা রেডি করে নাও। তো থার্মোমিটারে কোন তরল ব্যবহার করা হয়? থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয়। প্রথম পার্টটা আমি বলে দিলাম, যে থার্মোমিটারে তরল হিসাবে, থার্মোমিটারে তরল হিসাবে পারদ ব্যবহার করা হয়। পারদ ব্যবহার করা হয়। আচ্ছা, পারদ ব্যবহার করা হয়, তো কেন পারদ ব্যবহার করা হয়? জল কেন ব্যবহার করা হয় না, এটাই জানবো। পারদ ব্যবহার করা হয় তার কারণ হচ্ছে যে পারদের সংকোচন বা প্রসারণ সমহারে হয়। কি তার মানেটা কি? যে পারদের উষ্ণতা তুমি 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 11 ডিগ্রি সেলসিয়াস যদি করো, তাহলে ওর যতটা প্রসারণ ঘটবে, তুমি 50 ডিগ্রি সেলসিয়াস থেকে 51 ডিগ্রি সেলসিয়াস যদি করো, অতটাই প্রসারণ হবে। তার মানে হচ্ছে যে কোনো উষ্ণতার পাল্লায়
পারদ সমহারে প্রসারিত হয়, জল কিন্তু হয় না। জলের উষ্ণতা যদি তুমি 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি করো, জল প্রসারিত হবে না, সংকুচিত হবে। আবার 5 ডিগ্রি থেকে 6 ডিগ্রি যদি করো, তখন জল প্রসারিত হবে, মানে আয়তন বাড়বে। জলের এই যে প্রসারণ, এটা ব্যতিক্রম, এই জন্য জলের প্রসারণকে বলা হয় ব্যতিক্রান্ত প্রসারণ। ঠিক আছে, এই জন্য জল ব্যবহার করলে অসুবিধা আছে। তাহলে আমরা কি বলবো, যে কোনো উষ্ণতার পাল্লায় পারদ সমহারে প্রসারিত হয় যদি উষ্ণতা বাড়ায়, আবার যদি উষ্ণতা কমায় তাহলে সমহারেই কিন্তু সংকুচিত হয়। মানে 50 ডিগ্রি সেলসিয়াস থেকে তুমি 51 ডিগ্রি সেলসিয়াস করলে, এর ফলে পারদ যতটা প্রসারিত হলো, তুমি 51 থেকে যদি 50 করো, মানে উষ্ণতা যদি কমাও, তাহলে ততটাই সংকুচিত হবে। বোঝা গেল? আবার ধরো 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 11 ডিগ্রি সেলসিয়াস করলে, এর ফলে পারদ যতটা প্রসারিত হলো, 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 31 ডিগ্রি সেলসিয়াস করলেও অতটাই প্রসারিত হবে। মানে উষ্ণতার যে কোনো পাল্লায়, মানে 10 ডিগ্রির কাছেই বাড়াও, 30 ডিগ্রির কাছেই বাড়াও, 50 ডিগ্রির কাছেই বাড়াও, ওর প্রসারণটা কি সমহারে হয়। বোঝা গেল? তাহলে উষ্ণতার যে কোনো পাল্লায়, উষ্ণতার যে কোনো পাল্লায় পারদের সংকোচন বা প্রসারণ বা সংকোচন, পারদের প্রসারণ কখন হবে? যদি উষ্ণতা বাড়ায় তাহলে প্রসারণ হবে, আর সংকোচন কখন হবে? যদি উষ্ণতা কমায়। তাহলে উষ্ণতার যে কোনো পাল্লায় পারদের প্রসারণ বা সংকোচন সমহারে হয়। পারদের এই প্রসারণ ধর্মের জন্য, পারদের এই প্রসারণ ধর্মের জন্য থার্মোমিটারে তরল হিসাবে পারদ ব্যবহার করা হয়। এই গেল পারদের ব্যবহারের কারণ। এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ তরলেরই প্রসারণের খুবই গুরুত্বপূর্ণ টপিকে ঢুকবো। যে দেখো, তরলের তো নির্দিষ্ট আকার নেই, তো তরলকে আমি উত্তপ্ত করব, তো তরলকে তো ডাইরেক্ট উনুনে বসিয়ে দেওয়া যায় না। কি করতে হয়? তরলকে একটা পাত্রে নিতে হয়, তাই না? একটা পাত্রে নিতে হয়। ধরো এইরকম একটা পাত্রে নিয়ে আমরা কি করি? তরলকে উত্তপ্ত করি। কারণ তরলে আকার না থাকায় ডাইরেক্ট আমরা বসিয়ে দিতে পারি না। যেমন একটা ধরো লোহার দণ্ডকে ডাইরেক্ট উনুনে দিয়ে দিতে পারবো, কিন্তু কিছু পরিমাণ জলকে তো ডাইরেক্ট উনুনে দিয়ে গরম করা যাবে না। ওকে কি করতে হয়? একটা বাটিতে নিতে হবে, বা একটা হাঁড়িতে নিতে হবে, বা কোনো একটা জিনিসে নিয়ে তবেই ওকে উত্তপ্ত করতে হবে। তাহলে এইরকম ধরো একটা পাত্রে নিয়ে এখানে আমি তাপ দিচ্ছি, মানে তাপ, এখানে তাপ দিলাম, দিয়ে জলটা এখান পর্যন্ত ধরো জল আছে, জলের উষ্ণতা বাড়ছে। উষ্ণতা বাড়ার ফলে কি হবে বলতো? তরলের প্রসারণ ঘটবে। শুধু কি এই ঘটনাটাই এখানে ঘটবে? একটু খেয়াল করে দেখো, যে আমি একটা পাত্রে তরল নিয়েছি, দিয়ে এইখানটাতে আমি তাপ দিচ্ছি, যে তরলের প্রসারণ হচ্ছে। কঠিনটার প্রসারণ হবে না? যে পাত্রটা রেখেছি সে তো একটা কঠিন বস্তু, তো কঠিন বস্তুতে তাপ দিলে তারও তো প্রসারণ হয় না? হ্যাঁ হয়। এই যে এখানে আমি ধরো এর ভেতরে আমি তরল রেখে যদি এটাকে তলায় উত্তপ্ত করি, তাপ দিই, তাহলে কি হবে? তরলটাও প্রসারণ হবে, আবার এই যে কঠিন বস্তুটারও তো উষ্ণতা বাড়ছে, তাহলে এরও প্রসারণ ঘটবে। এইখানেই হচ্ছে ব্যাপার, তরলের প্রসারণে এইখানেই ব্যাপার। তাহলে এইখানে একটু খেয়াল করো, দেখো এইরকম আমি ছোট একটা পাত্র আঁকলাম, ছোট পাত্র, তাপ দেওয়া হচ্ছে, এখানে তাপ দিচ্ছি। এই তাপ দেওয়ার ফলে ধরো প্রথমে তরলটা এই পর্যন্ত ছিল তরলটা এতদূর পর্যন্ত। তাপ দেওয়ার ফলে ধরো
এই পর্যন্ত হয়ে গেল, এই পর্যন্ত হলো, প্রসারণ ঘটলো। তুমি দেখতে পাচ্ছ যে এতদূর পর্যন্ত উঠলো। তো এটাই কি তরলটার প্রসারণ, মানে এইটুকুই কি তরলের প্রসারণ হলো, নাকি আরো বেশি প্রসারণ হয়েছে, এটাই বলতে হবে তোমাকে। এইটুকুই প্রসারণ হলো না, এইটুকুই অরিজিনাল প্রসারণ নয়। আমাদের দেখে মনে হচ্ছে যে এইটুকু প্রসারণ হয়েছে, কিন্তু এটাই অরিজিনাল প্রসারণ নয়। তার কারণটা কি বলতো? এই যে আমি এখানে তাপ দিয়েছি, তাপ দেওয়ার ফলে যে গ্লাসটাতে বা যে হাঁড়িটাতে আমি তরলটাকে উত্তপ্ত করেছি, সেই হাঁড়িটাও বড় হয়ে গেছে, একটু প্রসারিত হয়েছে। যদি প্রসারিত না হতো তাহলে তরলটা প্রসারণ যেটা পেতাম সেটা হতো প্রকৃত প্রসারণ। কিন্তু দেখো এইটা নিজে একটু বেড়ে গেছে, বেড়ে যাওয়ার ফলে এই যে আমরা যেটুকু দেখতে পাচ্ছি, এ তো এই দিকেও বেড়েছে, এই দিকেও বেড়ে গেছে তরলটা। তার জন্যই তরলের প্রসারণ, দেখো আমরা যেটা দেখছি বাইরে থেকে সেটা হচ্ছে তরলের আপাত প্রসারণ। বোঝা গেল কি বললাম? আপাত প্রসারণ। আর প্রকৃত প্রসারণ কি তাহলে? যে পাত্রটারও তো প্রসারণ ঘটেছে। তাহলে আমরা যে প্রসারণটা দেখতে পাচ্ছি সেই প্রসারণের সঙ্গে পাত্রের প্রসারণটাকে যদি জুড়ে দেওয়া হয়, যোগ করা হয়, তবে যে প্রসারণটা হয় সেটা হচ্ছে প্রকৃত প্রসারণ। ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা এইখান পর্যন্ত জল ছিল, একটা হাঁড়িতে এইখান পর্যন্ত বা একটা গ্লাসে এইখান পর্যন্ত জল ছিল, আমরা তাপ দিতে লাগলাম। তাপ দেওয়ার ফলে তরলটা প্রসারিত হয়ে এই ব্লু দাগের কাছে এলো। তা আমরা কি দেখতে পাচ্ছি যে এই কালো দাগ থেকে ব্লু দাগ হলো, মানে তরলটার এইটুকু আয়তনের প্রসারণ হলো। কিন্তু এটা কি ঠিক? ঠিক নয়। তার কারণ এখানে পাত্রটারও কিছু প্রসারণ ঘটে গেছে। পাত্রটা, তাহলে আমরা যেটা দেখছি সেটা আপাত প্রসারণ। আপাত দৃষ্টিতে আমাদের মনে হচ্ছে যে এইটুকু প্রসারণ হয়েছে, কিন্তু পাত্রটারও প্রসারণ ঘটেছে। এই আপাত প্রসারণের সঙ্গে পাত্রের প্রসারণটা যদি যোগ করা হয় তবেই তরলটার প্রকৃত প্রসারণটা আমরা পাবো। তাহলে বলো তো তরলের প্রসারণ কয় প্রকার? তরলের প্রসারণ হয়ে গেল দুই প্রকার, তরলের আপাত প্রসারণ আর তরলের প্রকৃত প্রসারণ। বোঝা গেল? তাহলে এখানটা আমি মুছে দিচ্ছি। তরলের প্রসারণ কয় প্রকার ও কি কি? তরলের প্রসারণ কয় প্রকার ও কি কি? তরলের প্রসারণ হলো দুই প্রকার। তরলের প্রসারণ দুই প্রকার, তরলের আপাত প্রসারণ আর তরলের প্রকৃত প্রসারণ। তরলের প্রসারণ দুই প্রকার। কি? এক নম্বর হচ্ছে তরলের আপাত প্রসারণ, তরলের আপাত প্রসারণ। আর দুই নম্বর হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ, তরলের প্রকৃত রিয়াল। তাহলে প্রসারণ অ্যাপারেন্ট এক্সপ্যানশন, এটাকে বলা হয় অ্যাপারেন্ট এক্সপ্যানশন, আর এটা হচ্ছে রিয়াল এক্সপ্যানশন। দুই ধরনের প্রসারণ। এরপরে আমরা জানবো যে তরলের আপাত প্রসারণ কাকে বলে, তরলের প্রকৃত প্রসারণ কাকে বলে। তাহলে আপাত প্রসারণ কি? যে তরলকে যে পাত্রে রেখে উত্তপ্ত করা হয়, ভালো করে খেয়াল করো, যে তরলকে উত্তপ্ত করতে হলে একটা পাত্রে রাখতেই হবে। তাহলে তরলকে যে পাত্রে রেখে উত্তপ্ত করা হয় সেই পাত্রের প্রসারণটাকে যদি আমরা নগণ্য ধরি, যে তরলের পাত্রটার কোনো প্রসারণ হচ্ছে না, তাহলে তরলের যে প্রসারণটা পাই এখানে সেটাকে তরলের আমরা আপাত প্রসারণ পাই। যে তরলকে যে পাত্রে রেখে উত্তপ্ত করা হয় সেই পাত্রের প্রসারণকে অগ্রাহ্য করা হলে, মানে নেগলেক্ট করে দেওয়া হলে,
তরলটার যে প্রসারণ পাওয়া যায় তাকে তরলের আপাত প্রসারণ বলা হয়। ঠিক আছে, তাহলে দেখো তরলের আপাত প্রসারণ, তরলের আপাত প্রসারণ কি? তাহলে আপাত প্রসারণ বললাম কোন তরলকে যে পাত্রে রেখে উত্তপ্ত করা হয় সেই পাত্রের প্রসারণকে উপেক্ষা করা হলে তরলটির যে প্রসারণ পাওয়া যায় তাকে তরলটির আপাত প্রসারণ বলা হয়। আপাত প্রসারণ বলা হয়। খেয়াল করো কি বলেছি, কিছুই বলিনি। কোন তরলকে যে পাত্রে রেখে উত্তপ্ত করা হয় সেই পাত্রের প্রসারণকে উপেক্ষা করা হলে, মানে যদি না ধরি তাহলে উপেক্ষা করা হলে তরলটির যে প্রসারণ পাওয়া যায় তাকে তরলটির আপাত প্রসারণ বলা হয়। এটা গেল আপাত প্রসারণ। তাহলে প্রকৃত প্রসারণ কি? যে কোন তরলকে যে পাত্রে রেখে উত্তপ্ত করা হয় সেই পাত্রের প্রসারণকে তরলের আপাত প্রসারণের সাথে যদি যোগ করে দেওয়া হয়, মানে আপাত প্রসারণ আমরা যেটা দেখতে পাচ্ছি আর পাত্রটার যে প্রসারণ হয় এই দুটোর যোগফলকেই বলা হয় তরলটির প্রকৃত প্রসারণ। তাহলে দেখো তরলের প্রকৃত প্রসারণ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন মাধ্যমিকের জন্য, যে তরলের প্রসারণ কয় প্রকার? 2 প্রকার। তরলের আপাত প্রসারণ, তরলের প্রকৃত প্রসারণ। আচ্ছা, তারপরে চলে আসলাম আপাত প্রসারণ কাকে বলে, প্রকৃত প্রসারণ কাকে বলে। তাহলে তরলের প্রকৃত প্রসারণ, তরলের প্রকৃত প্রসারণ, প্রকৃত প্রসারণ কি? তরলের প্রকৃত প্রসারণ যে কোনো তরলকে যে পাত্রে রেখে উত্তপ্ত করা হয়, কোন তরলকে যে পাত্রে রেখে উত্তপ্ত করা হয় সেই পাত্রের প্রসারণকে তরলটির আপাত প্রসারণের সাথে যোগ করা হলে যে প্রসারণ পাওয়া যায় তাকে তরলটির প্রকৃত প্রসারণ বলা হয়। কি লিখেছি দেখো তো, কোন তরলকে যে পাত্রে রেখে উত্তপ্ত করা হয় সেই পাত্রের প্রসারণকে তরলটির আপাত প্রসারণের সাথে যোগ করা হলে যে প্রসারণ পাওয়া যায় তাকে তরলটির প্রকৃত প্রসারণ বলা হয়। তাহলে বলো তো প্রকৃত প্রসারণ কার? তরলের প্রকৃত প্রসারণ। তাহলে তরলের প্রকৃত প্রসারণ সমান কি লিখতে পারি? তরলের আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ
কি, ওটাই তো লিখেছি, কোন তরলকে যে পাত্রে রেখে উত্তপ্ত করা হয় সেই পাত্রের প্রসারণকে তরলটির আপাত প্রসারণের সাথে যোগ করা হলে আন্ডারলাইন করো, যোগ করা হলে যে প্রসারণ পাওয়া যায় তাকেই তরলটির প্রকৃত প্রসারণ বলা হয়। তাহলে তরলের প্রকৃত প্রসারণ সমান তরলের আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ, এই গেল গল্প। তাহলে তরলের প্রকৃত প্রসারণ সমান তরলের আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। বক্স করে দাও, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আলাদা কালিতে তোমরা বক্স করে দাও। তাহলে এই গেল তরলের আপাত প্রসারণ, প্রকৃত প্রসারণ। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। মুছে দিচ্ছি। তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক কি? আপাত প্রসারণ গুণাঙ্ক, দেখো আপাত প্রসারণ আমরা বুঝে গেছি। তাহলে একবার ভাবো না যে আয়তন প্রসারণ গুণাঙ্ক কি ছিল, যে প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে, কঠিনে যখন করেছিলাম তখন কি বলছিলাম, প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিন পদার্থের প্রতি একক আয়তনে, আমরা তো এটা কঠিন পড়ছি না, তো কি পড়ছি, তরল পড়ছি। তাহলে তরলের ক্ষেত্রে কঠিনের জায়গায় তরল করব। তাহলে প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে কোন তরল পদার্থের প্রতি একক আয়তনে যে পরিমাণ আপাত আয়তন, দেখো আপাত কি লিখেছি, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক, তাহলে আপাত আয়তন প্রসারণ, দেখো লিখে দিই তারপরে বুঝিয়ে দিচ্ছি। প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে, প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে কোন তরলের প্রতি একক আয়তনে যে পরিমাণ আপাত আয়তন প্রসারণ, যে পরিমাণ আপাত আয়তন প্রসারণ হয় তাকে তরলটির আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয়। আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয়। খেয়াল করো, দেখো কি কথা, কটা কথা, যে প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে কোন তরলের প্রতি একক আয়তনে যে পরিমাণ আপাত আয়তন প্রসারণ হয়, এই জায়গাটা আন্ডারলাইন করো, অন্য কালি দিয়ে করো, যে পরিমাণ আপাত আয়তন প্রসারণ হয় তাকেই তরলটির আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয়। তাহলে দেখো কি বলছি, প্রতি একক উষ্ণতা বৃদ্ধি মানে কি করলাম, 1 লিটার কোন একটা তরল নিলাম, সেই তরলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালাম, এর ফলে তরলটির যে পরিমাণ আপাত আয়তন প্রসারণ হলো, আপাত প্রকৃত নয় কিন্তু আপাত আয়তন যে পরিমাণ প্রসারণ ঘটলো সেটাই হলো তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক। সেটাই লিখেছি, প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে কোন তরলের প্রতি একক আয়তনে যে পরিমাণ, দেখো এই আন্ডারলাইনটাই কিন্তু ইম্পর্টেন্ট, যে পরিমাণ আপাত আয়তন প্রসারণ হয় তাকেই তরলটির আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয়। ঠিক আছে, আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে একে আমরা কি দিয়ে লিখবো, গামা এ। দেখো এখানে তরলের আপাত মানে অ্যাপারেন্ট, এটিকে আপাত
আয়তন প্রসারণ গুণাঙ্ককে গামা এ অক্ষর দ্বারা প্রকাশ করা হয় বোঝা গেল? তাহলে আপাত আয়তন প্রসারণ গুণাঙ্কের যদি আমরা গাণিতিক রূপটা লিখি, এখানটা মুছে দিচ্ছি, দিয়ে গাণিতিক রূপ। তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপ তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপ। আচ্ছা, ধরো এই যে তরলটা নিয়েছি আমি, এই তরলটার উষ্ণতা ধরো T1 ছিল। কত ছিল? T1। উষ্ণতা বাড়িয়ে আমি করলাম T2। আর আয়তন ধরো T1 যখন উষ্ণতা ছিল তরলটা, তখন আয়তন ছিল V1। এবার উষ্ণতা যখন T1 থেকে T2 করলাম, তখন আয়তন কি হয়ে যাবে? আপাত যদি প্রসারণ হয় আপাত, তাহলে সেটাকে ধরলাম V1 থেকে VA, মানে অ্যাপারেন্ট ভলিউম যেটা, আপাত আয়তন যেটা, সেটা VA হয়ে গেল। তাহলে বলো তো আপাত প্রসারণ কত হলো? আপাত প্রসারণ কত হলো? VA মাইনাস V1। তার কারণ V1 থেকে VA হলো আপাত আয়তন হলো। তাহলে পরিবর্তন আপাত পরিবর্তন কত? VA মাইনাস V1। তাহলে আমরা এটা লিখবো, বা ডাইরেক্টও লিখতে পারি আমরা, যে গামা এ সমান হচ্ছে VA মাইনাস V1 ডিভাইডেড বাই V1 ইন্টু T2 মাইনাস T1। দেখো আমরা যখন কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক পড়েছিলাম, সেটাও কিরকম ছিল? V2 মাইনাস V1, কিন্তু এইখানে VA করেছি, তার কারণ হচ্ছে যে তরলের আপাত প্রসারণটাকে নিচ্ছি আমরা। তাহলে এটা হলো V1 হলো T1 উষ্ণতায় তরলটির আয়তন এবং VA হলো T2 উষ্ণতায় তরলটির আপাত আয়তন, আপাত আয়তন খুব ইম্পর্টেন্ট, আন্ডারলাইন, আপাত আয়তন হলো। তাহলে এইটা এবার বলো তো যে তাহলে তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের একক কি হবে? আরে কাকা, ওটাই হবে যেটা প্রসারণ গুণাঙ্ক ছিল। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক যেটা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কেরও একক সেটাই, তাই না? আয়তন প্রসারণ গুণাঙ্কেরও একক সেটাই, তরলেরও প্রসারণ গুণাঙ্কের একক ওটাই। তাহলে তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের একক হলো অন বাই ডিগ্রি সেলসিয়াস, বা অন বাই ডিগ্রি ফারেনহাইট, বা অন বাই কেলভিন। বাস, বেশি কথা বলবো না এখানে। তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের মাত্রা কি হবে? যা মাত্রা ছিল, কেলভিন ইনভার্স বা থিটা ইনভার্স। কেন? যে কোনো বইয়ে কে লেখা হয় উষ্ণতার মাত্রাকে, আবার কোনো বইয়ে থিটা লিখে দেয়, তাই লিখলাম কে ইনভার্স বা থিটা ইনভার্স। সব লেকচারে আমি সেইভাবেই করে আসছি। তাহলে এই গেল তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক। এবার এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে তরলের এই যে আপাত প্রসারণ গুণাঙ্ক মানে গামা, এটা একবারে স্টার দিয়ে লিখবি। তাহলে এইখানে একটা স্টার দিয়ে লিখো যে তরলের
তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের মান পাত্রের প্রসারণের উপর নির্ভর করে। পাত্রের প্রসারণের উপর নির্ভর করে। কি বুঝতে পারলে বলো? তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের মান যে পাত্রে রেখে আমরা তরলটাকে উত্তপ্ত করলাম সেই পাত্রটার প্রসারণের উপর কিন্তু নির্ভর করে। তাই লিখলাম তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের মান পাত্রের প্রসারণের উপর নির্ভর করে। একবারে স্টার দিয়ে লাল করে স্টার দাও, দিয়ে রাখো, খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ পড়ে। এরপরে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আমরা শুরু করব। এর আগে আর কিছু নেই। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, তাহলে শুধুমাত্র যেখানে আমরা আপাত লিখেছি সেখানে প্রকৃত লিখব। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, তাহলে কি বলতো, যে প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে কোন তরল পদার্থের প্রতি একক আয়তনে যে পরিমাণ, ওইখানে কি লিখেছিলাম আপাত আয়তন প্রসারণ হয়, এখানে যে পরিমাণ প্রকৃত আয়তন প্রসারণ হয় তাকেই তরলটার প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলা হয়। তাহলে লিখব প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে কোন তরলের প্রতি একক আয়তনে যে পরিমাণ প্রকৃত আয়তন প্রসারণ আন্ডারলাইন, যে পরিমাণ প্রকৃত আয়তন প্রসারণ হয় তাকে তরলটির প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলা হয়। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলা হয়। বোঝা গেল? দেখো আগের সংজ্ঞাটায় ওখানে কি লিখেছিলাম, যে পরিমাণ আপাত আয়তন প্রসারণ হয়, এখানে লিখেছি যে পরিমাণ প্রকৃত আয়তন প্রসারণ হয় তাকেই তরলটির প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলা হয়। তাহলে প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে কোন তরলের প্রতি একক আয়তনে যে পরিমাণ প্রকৃত আয়তন প্রসারণ হয় তাকেই তরলটির প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলা হয়। এবার দেখো যে তাহলে গাণিতিক রূপটা কি হবে? গাণিতিক রূপ, তার আগে একটু যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ককে গামা আর মানে হচ্ছে রিয়াল এক্সপেনশন, গামা আর দ্বারা প্রকাশ করা হয়। বোঝা গেল? আচ্ছা, এই গেল প্রকৃত। তাহলে গাণিতিক রূপটা কি হবে? গাণিতিক রূপ প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা আর সমান হয় ভি আর মাইনাস ভি অন ডিভাইডেড বাই ভি অন T2 মাইনাস T1। দেখো আগের এটাই লিখেছি, ওইখানে লিখেছিলাম ভি এ মানে আপাত আয়তন, আর এখানে লিখেছি ভি আর মানে হচ্ছে প্রকৃত আয়তন। তাহলে আমি কি লিখবো? ভি অন হলো টি অন উষ্ণতায় তরলটির আয়তন, ভি আর হলো T2 উষ্ণতায় তরলটির প্রকৃত আয়তন, আপাত আয়তন নয়, প্রকৃত আয়তন, আন্ডারলাইন করে রাখো।
তাহলে এই গেল। এবার বলো তো যে তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্কের একক কি হবে কাকা? ওটাই হবে যেটা আপাত প্রসারণ গুণাঙ্কের একক, যেটা আয়তন প্রসারণ গুণাঙ্কের একক, যেটা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক, যেটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক, সেটাই প্রকৃত প্রসারণ গুণাঙ্কের একক। তাহলে ডাইরেক্ট লিখে দিচ্ছি, প্রকৃত প্রসারণ গুণাঙ্কের একক হলো কি হলো? 1/°C বা 1/°F বা 1/Kelvin লিখে নাও। মাত্রা কি হবে কাকা? মাত্রা কি হবে? মাত্রা হবে কেলভিন ইনভার্স বা থিটা ইনভার্স। হলো। এইখানে একটা স্টার দাও, দিয়ে একটা জিনিস লিখবো স্টার দিয়ে, সেটা হলো যে আপাত প্রসারণ গুণাঙ্কটা পাত্রের প্রসারণের উপর নির্ভর করেছিল, কিন্তু প্রকৃত প্রসারণ গুণাঙ্ক শুধুমাত্র তরলটির উপরে নির্ভর করে, পাত্রের প্রসারণের উপর নির্ভর করে না। তাহলে এখানে লিখবো প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক পাত্রের প্রসারণের উপর নির্ভর করে না, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক শুধুমাত্র তরলটির উপর নির্ভর করে, তাহলে এখানে লিখো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক শুধুমাত্র তরলটির উপর নির্ভর করে, তাই প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হলো তরলটির নিজস্ব ধর্ম। এইটাকে একবার বক্স করো, এইখান থেকে এই পর্যন্ত এটাকে বক্স করো, যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হলো তরলটির নিজস্ব ধর্ম। আপাত প্রসারণ গুণাঙ্ক তরলের ধর্ম নয়, প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা হলো তরলের নিজস্ব ধর্ম। মাথায় থাকবে তো? একেবারে এমসিকিউ মাধ্যমিকে রেডি, যে কোনটা বা কোন প্রসারণ গুণাঙ্কটি তরলের নিজস্ব ধর্ম। তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক যেটা, সেটাই হলো তরলের নিজস্ব ধর্ম, মানে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হলো তরলের নিজস্ব ধর্ম। বোঝা গেল? এরপরে আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটা লিখবো, বাস খেলা শেষ কাকা। আপাত প্রসারণ গুণাঙ্ক, ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক। যেমন দেখলে আপাত প্রসারণ আর প্রকৃত প্রসারণের মধ্যে একটা সম্পর্ক লিখেছি। তো এইখানে হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান হলো আপাত প্রসারণ গুণাঙ্ক
প্লাস পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক, পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে দেখো প্রকৃত প্রসারণ গুণাঙ্ককে আমরা কি দ্বারা লিখি, গামা আর। তাহলে গামা আর সমান কি হবে, আপাত প্রসারণ গুণাঙ্ক মানে গামা এ প্লাস গামা, এটাকে গামা জি, যে পাত্রে রেখে আমরা প্রসারণ ঘটাচ্ছি সেটা হলো, তাহলে গামা জি কি, গামা জি হলো পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, তাহলে এইটাই হলো আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। আপাত গামা জি হচ্ছে পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক, বোঝা গেল? এটাই হলো প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপাত প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক। বোঝা গেল? তাহলে এই পর্যন্ত আমাদের যা যা আলোচনা করলাম, দেখতে পাচ্ছ প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা হলো তরলের নিজস্ব ধর্ম। ঠিক আছে, আপাত প্রসারণ গুণাঙ্ক প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কও দেখিয়ে দিলাম, সবকিছু হয়ে গেল। তরলের প্রসারণ শেষ। এর পরের লেকচারে আমরা সরাসরি চলে যাব গ্যাসের প্রসারণ নিয়ে বা গ্যাসের তাপীয় প্রসারণ নিয়ে। তো এই লেকচারটাও কেমন লাগলো কমেন্ট করে জানাও, যদি ভালো লাগে সেটাও জানাও, যদি কোনো অসুবিধা থাকে সেটাও জানাও।